সালাউদ্দিন সাহেব ভারতে থাকাকালীন তিনি রয়ের সাথে জড়িত থাকার অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হতে পারে। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে। এবার রঙ্গিলা জালে ধরা পড়ে গিয়েছে এবার সালাউদ্দিন আহমেদ। বিএনপির কেন্দ্রীয় নেতা রিজভী আহমেদ এই বক্তব্যটি পোস্ট করেছেন। আর এই বক্তব্যটির উপরে একটি মন্তব্য আমি পেয়েছি দর্শকের মন্তব্যটা গুরুত্বপূর্ণ, একটু আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে কি আজ বিএনপির প্রবীণ নেতা আলতাফ হোসেন চৌধুরী স্যারের কথাটা সত্য হয়ে গেল? প্রবীণদের কথায় কিছুটা হলেও সততা খুঁজে পাওয়া যায়। স্যারের কথাগুলো আজ কানের কাছে স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনি প্রশংসা পাওয়ার যোগ্য স্যার। আমরা আলতাফ হোসেন চৌধুরী যিনি বিএনপির এক সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি কিন্তু কিছুদিন আগে রর এজেন্ট বিএনপির ঘরের ভিতরে ঢুকে গিয়েছে এই নিয়ে একটি বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্যটি দেওয়ার পর থেকে কিন্তু আলতাফ হোসেন চৌধুরীর আর কোনো বক্তব্য আমরা খুঁজে পাই না, কারণ এজেন্টরাই আলতাফ হোসেন চৌধুরীকে আর কোনো জায়গায় ফোকাস হতে দেন নাই। আর কোনো সাংবাদিকদের সামনে আসা বা কোনো সভা সমাবেশে বক্তব্য কিন্তু আর আমরা আলতাফ হোসেন চৌধুরীর পাই নাই। তাহলে সালাউদ্দিন আহমেদের এতদিনের যে বড় বড় হ্যাডামওয়ালা কথা বলে যাচ্ছিলেন, ওই হ্যাডামওয়ালার কথার লাগাম টেনে ধরার সময় এখন বিএনপির এসেছে। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী যেহেতু বলেছেন, সেহেতু আমরা আশ্বস্ত বা বিশ্বস্ত হতে পারি যে দলীয়ভাবে তারা তদন্ত করছে ভারতে আসলে কি তার সাথে রয়ের সুসম্পর্ক ছিল কিনা। কারণ আজকের বিএনপিকে র বানানোর জন্য বা রয়ের একটি এজেন্ট দল হিসাবে পরিচিতি করানোর জন্য সালাউদ্দিন আহমেদ একাই 50% দায়ী বলে আমরা মনে করছি। কারণ সালাউদ্দিন আহমেদের জন্মই হয়েছে ওই এসালম গ্রুপের গাড়ি দিয়ে বাংলাদেশে এসে প্রথম তার নিজ এলাকাতে এসালম গ্রুপের গাড়ি বহর দিয়ে উনি গিয়েছেন এবং ওনার ছেলে এসালম গ্রুপের বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর বা এমডি পদে আছেন, সেই বিষয়টা ডাক্তার পিনাকি ভট্টাচার্য স্পষ্ট করেছেন। এবং পিনাকি ভট্টাচার্য যে তার ছেলের ছবি দেখিয়ে স্পষ্ট করেছেন, সেটার প্রতিবাদ সালাউদ্দিন আহমেদ সাহেব এমনভাবে করেছেন যে আমাদের সন্তানদেরকেও কেউ কেউ ইউটিউবাররা টেনে নিয়ে আসছে। যুদ্ধের ক্ষেত্রেও নারী এবং পরিবারকে বাদ রাখা হয়, এখানে আমাদের সাথে যুদ্ধ করতে গিয়ে আমাদের পরিবারকেও টেনে আনছে। কিন্তু সালাউদ্দিন আহমেদ সাহেব এই কথাটা একবারও বলেন নাই যে আমার ছেলে এস আলমের এমডি না, বা আমার ছেলে এস আলম পরিচালনা করে না, অথবা আমার ছেলে এস আলমের অফিসে বসে না। এই কথাটা একবারও সালাউদ্দিন বলেন নাই। এটারও আবার পরবর্তীতে ডাক্তার পিনাকি ভট্টাচার্য প্রতিবাদ করেছেন এবং বলেছেন যে আমার কথাটা অস্বীকারও তো সালাউদ্দিন আহমেদ করার সাহস করলেন না। যদি সালাউদ্দিন আহমেদ সাহেব চ্যালেঞ্জ দিতেন আমাকে যে আমার ছেলে এস আলম গ্রুপে চাকরি করে না, তাহলে বুঝতে পারতাম যে আমার এখানে কোনো আরো ইনফরমেশন নেওয়া দরকার আছে। তাহলে এতে বোঝা গেল যে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কথাও সঠিক। আবার সালাউদ্দিন সাহেব ওই যুদ্ধের মাঠে ছেলে মেয়েদেরকে আনে না, সেই কথা বলে নিজের ছেলেকে লুকানোর জন্য শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করেছেন, তাতেও তিনি ব্যর্থ হয়েছেন। সালাউদ্দিন আহমেদ যে রয়ের এজেন্ট, তার কিছু দালিলিক প্রমাণ আমরা গত 2 সপ্তাহ যাবৎ অনেক বেশি পেয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বৈঠকের পরে ডক্টর মঈন খানকে কথা বলতে না দেওয়া, হাত দিয়ে থামিয়ে দেওয়া, ডক্টর মোশাররফ হোসেন স্যারের সামনে বেয়াদবি করা, আমির খসরু মাহমুদের সামনে বেয়াদবি করা, এতে কিন্তু আমিও কথা বলেছি, ডাক্তার পিনাকি ভট্টাচার্য কথা বলেছে। আজকে তার আরেকটি প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি। ইত্তেফাক পত্রিকায় আজকের হেডলাইন, চট্টগ্রাম বন্দর বিদেশিদেরকে দেওয়ার এখতিয়ার অস্থায়ী বা অনির্বাচিত সরকারের নেই, সালাউদ্দিন আহমেদ।
চট্টগ্রাম বন্দর বা রাখাইন করিডোর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেবলমাত্র একটি জনগণের নির্বাচনে নির্বাচিত রাজনৈতিক সরকারের মাধ্যমেই নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, সেম কথাটা ভারত বলে, সেম কাজটা ভারত চিন্তা করে। ভারতের চিন্তা ওনার কাজ এক হয়ে যাওয়ার কারণে, কারণ চট্টগ্রাম বন্দরে ভারত বিনা নামে মাত্র পয়সায় ভারত বন্দরটা ব্যবহার করে, মগলা বন্দর ভারত ব্যবহার করে। এই বন্দর থেকে ভারতকে উচ্ছেদ করতে হলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে পরিকল্পনা নিয়েছে, আন্তর্জাতিক যে কোম্পানিটি পৃথিবীর বেশিরভাগ দেশের পোর্ট পরিচালনা করে, এই কোম্পানিটির মালিক হলো দুবাই আরব আমিরাতের সরকার। আরব আমিরাতের কোম্পানিকে দেওয়া হচ্ছে চট্টগ্রাম বন্দর, যারা নাকি আমেরিকার বন্দর, ইউরোপের বন্দর এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, সাউথ কোরিয়া সহ বিশ্বের ধনী দেশের বন্দরগুলা তারাই পরিচালনা করে। যেই কোম্পানি সারা পৃথিবীর ধনী দেশের বন্দর চালা, সেই কোম্পানিকে আমরা কন্ট্রাক্টটা কি দিচ্ছি? আজকে আমি দেখলাম যে কয়েকশো জাহাজ ভিড়ে আছে, মাল খালাস হচ্ছে না। তাহলে এই যে মাল খালাস হচ্ছে না, কয়েকশো জাহাজ ভিড়ে আছে, এক একটা জাহাজে যদি আপনি 50 জন করে স্টাফ ধরেন, তাহলে এই ক্যাপ্টেন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যারা কাজ করেন, এই জাহাজ মালিকরা কতটুকু লুসখানে পড়ে মালটা লেটে যদি নামা উঠা করে। অপরদিকে মালটা যারা ইনভেস্ট করেছেন, এক্সপোর্ট ইনপুট করেছেন, তাদের মালটা সঠিক সময় না পৌঁছার কারণে অনেক বাংলাদেশের শিল্প কলকারখানার মালগুলা অন্যান্য দেশে অন টাইমে না পৌঁছার কারণে সেটা গ্রহণ করে না, আবার উল্টা ফেরত আসে, তারপরে এটা লিলামে আমাদের বঙ্গবাজারে সস্তায় বিক্রি করা হয়। প্রিয় দর্শক, এইভাবে শিল্প কলকারখানার ক্ষতিটাও অপর একদিকে হচ্ছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশকে একটা স্ট্যান্ডার্ড মানের সিঙ্গাপুরের মতো একটা স্ট্যান্ডার্ড পোর্টে যদি আপনাকে যেতে হয়, তাহলে অবশ্যই আধুনিক সরঞ্জামাদি যাদের কাছে আছে, যারা আধুনিক সরঞ্জামাদি দিয়ে বিশ্বের বড় বড় পোর্ট পরিচালনা করে, আমাদের দেশে সেই সরঞ্জামাদি এনে কাজ করার জন্য আমাদের দেশের শ্রমিকরাই, আমাদের দেশের ভাই বোনেরাই এখানে কাজ করবে। সকল প্রফিট বেনিফিট বাংলাদেশেরই থাকবে। তারা যে ইনভেস্ট করেছে, তাদের ইনভেস্ট যখন উঠে যাবে, তখন তারা চলে যাবে, রেখে যাবে তাদের সব জিনিস আমাদের জন্য। প্রিয় দর্শক, এই কথাগুলো অনেকবার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বোঝানোর চেষ্টা করেছেন, বলার চেষ্টা করেছেন, তারপরেও কেন প্রতিদিন সে এই কথাটা রিপিট করে সালাউদ্দিন ছাড়া অন্য কারো মুখ থেকে এত রিপিট কেন আমরা পাই না? সালাউদ্দিনকে তাহলে বা ভারত এই জায়গার জন্য একটা ঠিকাদারি দিয়েছে, এসালমের ঠিকাদারি দিয়েছে তার ছেলেকে, আর ভারত ঠিকাদারি বন্দর সহ বিভিন্ন ভারতের সুবিধাগুলা বাংলাদেশে রাখার ঠিকাদারির দায়িত্ব দিয়েছে এই সালাউদ্দিনকে। প্রিয় দর্শক, আরেকটি রিপোর্ট বিএনপির বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছি আমি। এই রিপোর্টটা সত্য কি মিথ্যা আপনারা কমেন্টস করে লিখে আপনারা আপনাদের মতামতের মাধ্যমে জানাবেন। আমি রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরছি। 2024 সালের 7 আগস্ট থেকে 2025 সালের 5 জুন পর্যন্ত বিভিন্ন জাতীয় দৈনিক থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাদের হাতে নিজ দলের নেতাকর্মী সহ মোট 102 জন মানুষ খুন হয়েছেন। অর্থাৎ প্রতি মাসে গড়ে 10 জন মানুষ খুন হয়েছে। গত 10 মাসে প্রতি মাসে 10 জন এবং টোটাল 102 জন মানুষ খুন হয়েছে, নিজের দলীয় লোকজন এবং বাহিরের লোকজন মিলে। সর্বশেষ লক্ষ্মীপুরে একজন ইমাম এবং জামাত নেতাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে ঈদের দিনে। এই বিষয়টা নিয়ে এখন চাঞ্চল্যকর আলোচনা চলছে। লক্ষ্মীপুরে দুই পক্ষই মিটিং করছে, একে অপরকে থামিয়ে রাখার জন্য দলীয়ভাবে চেষ্টা করে যাচ্ছেন। নতুন বাংলাদেশ বিএনপির এই খুনের রাজনীতি এখনো চলমান রয়েছে। প্রতিনিয়মই তাদের অব্যাহত চাঁদাবাজি, দখলবাজি, খুনের রাজনীতির ফলে এদেশের সাধারণ মানুষ দিশেহারা। অথচ 5ই আগস্টের আগেও এই দলটা ছিল জুলুমের শিকার, মজলুম। এখন
তারা জালিম হিসাবে আবির্ভূত হয়েছে। বিএনপির মূল নিয়ন্ত্রক হিসাবে তারেক জিয়া কোনোভাবেই এই 102 খুনের দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেন সাধারণ জনগণ। তারেক রহমান সাহেবের উপরে এটা বর্তায় যে তার দলের লোকদের হাতে 102 জন মানুষ 10 মাসে খুন হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে তারেক রহমানের যে বৈঠকটি আগামী 13 তারিখ শুক্রবার সকালে হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ হিসাবে তারেক রহমান সাহেব গিয়ে দেখা করবেন। সেখানে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে আমরা বিশ্বাস করি। দেখাটাই সাক্ষাৎটাই একটা বৈঠক হবে। সেই বৈঠকে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই সমস্ত রিপোর্টগুলা তুলে ধরবেন তারেক রহমানের কাছে। আবার একটি যে জাতীয় সরকারের বিষয় আছে সেই বিষয়টাও তারেক রহমানকে দিবেন বলে আমি বিশ্বাস করি। বাকি তারেক রহমান সাহেব কতটুকু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে মূল্যায়ন করতে পারবেন, কতটুকু ভ্যালু দিতে পারবেন, কতটুকু নিজের পিতার মতো মর্যাদা দিতে পারবেন। আপনি যখনই একজন মানুষকে সম্মানিত মানুষকে সম্মান দিবেন, আপনি অটোমেটিকলি সম্মানিত হয়ে যাবেন। আতরের দোকানে ঘুরে আসলে আমার গায়েও আতরের ঘ্রাণ আসবে, কারণ ওখানে আতর বিক্রি হয়। আর যদি কোনো ওই যে গাঞ্জা খাওয়াদের লোকদের পাশ দিয়ে আপনি হেঁটে যান, ওখানে আপনার শরীর থেকে গাঞ্জার ঘ্রাণ আসবে। তাই আপনি ভালো মানুষের সাথে উচ্চশিক্ষিত এবং মেধাবী অর্থনীতিবিদ এবং রাষ্ট্র পরিচালনার জন্য তারেক রহমান সাহেবের একজন গার্জিয়ান আমি মনে করছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। শুধু তারেক রহমানের গার্জিয়ান নয়, ডক্টর শফিকুর রহমান জামাতের আমির তারও গার্জিয়ান আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস। এনসিপি প্রধান নাহিদ ইসলামেরও একজন গার্জিয়ান, টিচার, পিতার সমতুল্য আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে হাসিনাকে বিতাড়িত করার জন্য প্রথম সারির যে 3টি রাজনৈতিক দল বাংলাদেশে আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারপরে বাংলাদেশ জামাত ইসলামী, তারপরে এনসিপি, যেটা পরে জন্ম নিয়েছে, কিন্তু তারা সেই 24-এ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই হিসাবে এই দলটি গঠিত হয়েছে। তা এখন যদি এই 3টা দলের 3 জন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কে নিয়ে একটি জাতীয় সরকার তৈরি করেন, তারেক রহমান সাহেব বহুত আগের থেকে বলে আসছিলেন উনি ক্ষমতায় গেলে জাতীয় সরকার করবেন। এটা উনি আওয়ামী লীগের সময় বলে এসেছেন। যখন হাসিনা পালিয়ে গিয়েছে 5ই অগাস্টের পরে তারেক রহমান সাহেব 10 মাসে আমরা জাতীয় সরকার করতে পারিনি, কারণ তারেক রহমান সাহেব লন্ডনে ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে কোনো বৈঠকে বসার সুযোগ ছিল না। আজকে যেহেতু আমাদের সামনে এই শুক্রবার মাঝখানে সময় অল্প আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে উনি বসবেন, এই বসার পরে জাতীয় সরকার কিভাবে করা যায় আর বাংলাদেশ থেকে খুন খারাপি কিভাবে বন্ধ করা যায় এবং সালাউদ্দিনের মতো ভারতীয় রয়্যাল সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিদের মুখ কিভাবে বন্ধ করা যায়, ভারতের পক্ষে ফেভারে কাজ করা লোকদেরকে বিএনপি থেকে কিভাবে দমন করা যায়, সেই বিষয়ে আমরা আশা করি যে শুক্রবার 13 তারিখ সকালের বৈঠকটি থেকে ভালো কিছু ফলাফল আসবে এবং তারেক রহমান সাহেব তার দলীয়ভাবে হোক আর বাংলাদেশের নিউজগুলাতে হোক, আমাদের কাছে নিউজের মাধ্যমে হোক, যেভাবে হোক, আমরা আশা করি এই মাসের ভিতরে অন্তত আমরা খোলাসা হব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে তারেক রহমানের বৈঠকে কি আলোচনা হয়েছে। এটার বাস্তবে রাস্তা ঘাটে হাটে বন্দরে আমরা কতটুকু এটার বাস্তবায়ন দেখতে পাবো, তার থেকে আমরা বুঝবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে গভীরতম কিছু কথা তারেক রহমান সাহেবের হয়েছে এবং ভবিষ্যতে তারেক রহমান সাহেব বাংলাদেশে গিয়ে এই সম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সম্মান দিবেন এবং বাকি দলগুলা অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সম্মান দিয়ে আসছেন। কেটিভি 24 এর নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।